নমস্কার। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় গুরুবাম। ওং নমো নারায়ণ, নমো পার্বতীপতে, হর হর মহাদেব। জয় শ্রীরাম, জয় হনুমান, রাধে রাধে। হ্যাঁ, রবিবার, শুভ রামনবমী, সবাইকে শুভেচ্ছা। আজ বাসন্তী পূজার শুভেচ্ছা জানাই আমার সকল দর্শক বন্ধুকে, এবং 12ই এপ্রিল শনিবার আগাম হনুমান জয়ন্তী, সবাইকে শুভেচ্ছা জানাই। রামনবমী সবাই পালন করবেন। রাম আমাদের মহাপুরুষ, আজন্মে আজন্মা যে হয় তাকে আমরা ভগবান বলি। যার কোনো জন্ম নেই, যার কোনো মৃত্যু নেই, তিনি হচ্ছেন ভগবান। কিন্তু প্রভু রাম, বামাখ্যাপা, তৈলঙ্গ স্বামী ঠাকুর রামকৃষ্ণদেব, প্রমানন্দজি মহারাজ, তারপরে নিমাই চাঁদ চৈতন্য, নিমাই ঠাকুর, শ্রী নিমাই ঠাকুর, চৈতন্যদেব মহাপ্রভু, এনাদের সবার জন্ম হয়েছিল মাতৃগর্ভে। তাই এনারা মহাপুরুষ এবং কলিযুগের অবতার। রামকে বিশ্লেষণ করতে গেলে পুরাণ মতে অকাল বোধনের সময় প্রভু রাম মা দুর্গার আরাধনা করেছিলেন। তাই আজ বাসন্তী উৎসব, কিন্তু সেটা হয় আমাদের শরৎকালে। আর অরিজিনাল যে দুর্গা পুজো, বাসন্তী পুজো, সেটা হচ্ছে চৈত্র মাসে এবং নবরাত্রির মধ্যে। এটা বলে গুপ্ত নবরাত্রি। আজকে যে নবরাত্রিটা শুরু হয়েছে 9 দিন চৈত্র মাসে, সেটা গুপ্ত নবরাত্রি। আর একটা নবরাত্রি হয় আমাদের মহালয়ার দিন থেকে নবমীর দিন পর্যন্ত, সেটাও একটা নবরাত্রি। তো দুটো দিনই দুটো অবসানে চৈত্র মাসও হয়, এবং শরৎকালে মানে আমাদের যে দুর্গাপুজো যে সময় হয় আশ্বিন মাসে, সে সময়ও কিন্তু নবরাত্রি হয়। প্রভু রাম বিষ্ণুর স্বয়ং অবতার। তিনি একটি সুপুরুষ, সুন্দর, তার দেহ সুন্দর। তিনি রাজা ছিলেন, রাজবংশে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তাকেও 14 বছর বনবাস যেতে হয়েছিল বিভিন্ন চক্রান্ত পলিটিক্সের জন্য। এই যে সংসারে যে পলিটিক্স, সেটা আমাদের এখন বর্তমান রাজ্যেও শুরু হয়েছে। এই চটি দুদিন আগেই সুপ্রিম কোর্টে কুশিয়ে থাবড়া খেলো, ঠিক আছে, আবার কদিন পরেই থাবড়া খাবে। তো সুতরাং এটা বলতে পারেন যে পলিটিক্সটা জ্যোতিষশাস্ত্রে আজকে থেকে নয়। চন্দ্রের সঙ্গে বুধের পলিটিক্স, শুক্রের সাথে বৃহস্পতির পলিটিক্স, রাহুর সাথে শুক্রের পলিটিক্স, ঠিক আছে, প্রত্যেকটা গ্রহের সাথে পলিটিক্স যুক্ত আছে। তাই গ্রহ আলোচনা করলে, জ্যোতিষ আলোচনা করলে পলিটিক্সকে রাখতেই হবে। তো আমি যে শৃঙ্খলা বা যে এপিসোড নিয়ে কাজ শুরু করেছি, বর্তমান চলছে আমার বৃহস্পতির মহাদশা কেমন যাবে, বৃহস্পতির ফল, বৃহস্পতির সাথে কনজাংশন গ্রহ, তার কীরকম দশা যাবে, সেই নিয়ে একটা প্রাসঙ্গিক আলোচনা। তো দুটো এপিসোড হয়ে গেছে। চন্দ্র বৃহস্পতি হয়ে গেছে গজকেশ্বরী যোগ, রবি বৃহস্পতি হয়ে গেছে যশযোগ। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতি। দুজনেরই দুটো করে ঘর আছে। দুটো গ্রহই অগ্নিতত্ত্ব রাশি, ধনুরাশি এবং মীন রাশি, আর মেষ রাশি, বৃশ্চিক রাশি। তাহলে কালপুরুষ চক্রের 1, 8, 9, 12 কানেকশানটা কী হলো? কালপুরুষ চক্রের 1, 8, 9, 12। 1 মা দক্ষিণাকালী, 8 হচ্ছে মা পীতাম্বরী বগলা, 9 শনি, তারও আরাধ্য দেবী মা দক্ষিণাকালী, হয়ে গেল 12। 12-র কোনো আরাধ্য দেবী নেই আমাদের দশমহাবিদ্যা। কালী কালাহারাং দেবী বীজরূপিণী, কামারূপাং কালীতীতাং কালিকাং দক্ষিণা ভজে, কালীতারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী, ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা, বগলা সিদ্ধবিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা, এতদ্দশা মহাবিদ্যা সিদ্ধবিদ্যা প্রকৃতিতা। এই হচ্ছে দশমহাবিদ্যার প্রণাম মন্ত্র। আমি এখানে দেবী, এখানে একটা বীজ থাকে, বীজ মন্ত্রটা উচ্চারণ করি। তাহলে মঙ্গল হচ্ছে শক্তির কারগ্রহ, এনার্জির কারগ্রহ, আমাদের শরীরে যে রক্ত তার কারগ্রহ, আয়রনের কারগ্রহ, আয়রন, শরীরে যে আয়রন তার কারগ্রহ হচ্ছে মঙ্গল। মঙ্গল হচ্ছে রেচনতন্ত্র মানে সেক্সুয়াল অর্গানের কারগ্রহ। কোনো কঠিন যুদ্ধ বাস্তব জীবনে, শারীরিক জীবনে, দৈহিক জীবনে, সব জীবনে যে আপনি জিতে আসছেন, সেটাও দেব মঙ্গলের জন্য। বিবাহে মঙ্গলের আশীর্বাদ এবং বৃহস্পতির আশীর্বাদ, দুটো দেবেরই আশীর্বাদ কিন্তু অবশ্যই দরকার। তবে বৃহস্পতির বুদ্ধি আছে, ধৈর্য আছে, ক্ষমা করার প্রবণতা আছে, এবং তিনি একজন দেবতাদের গুরু। এবং আমাদেরও জন্মছকে আমরা যে গুরুর ঘরটা দেখি, বৃহস্পতির ঘর, মীন এবং ধনু, দেখি যে বৃহস্পতি কোথায় আছে, কোনখানে প্লেসমেন্ট আছে, তার কোন নক্ষত্রে তিনি আছেন। তো সুতরাং এই যে দুটো ঊর্জা, এই দুটো ঊর্জাকে যদি আমরা বলি যে কী যোগ, এটা হচ্ছে অগ্নিযোগ। এই যোগটাকে বলা হয় অগ্নিযোগ। দুদিক থেকেই দেখুন আগুন, মঙ্গলও আগুন এবং বৃহস্পতি আগুন। বৃহস্পতি কিন্তু জলতত্ত্বের যে রাশিগুলো, মীন রাশি, বৃশ্চিক রাশি, কর্কট রাশি,
এই ঘরে বৃহস্পতিদেব ভীষণ ভালো ফল দেয়। আবার দেখুন মীন রাশি, বৃশ্চিকে এবং কর্কটে মঙ্গল কিন্তু নিষ্প্রভ হয়ে যায়। মঙ্গল সবথেকে ভালো ফল দেয় মকরে ধনিষ্ঠা নক্ষত্রে, তারপরে মঙ্গল নিজের ঘরে মেষ রাশিতে ভালো ফল দেয়, তারপরে মঙ্গল সিংহ রাশিতে ভালো ফল দেয়। এই তিনটে রাশিতে মঙ্গলদেব ভীষণ ভালো ফল দেয়। নিজের ঘরে বৃশ্চিকেও যতটা ভালো ফল না দেয়, ততাধিক শনির একটি ঘর মকরে ধনিষ্ঠা নক্ষত্রে, মেষ রাশিতে তিনটে নক্ষত্রেই মঙ্গলদেব ভালো ফল দেয়। অশ্বিনীতেও দেয়, ভরণীতেও দেয়, কৃতিকাতেও দেয়। তারপরে আমরা সোজা চলে আসবো একদম সিংহ রাশি, সেখানেও তিনটে নক্ষত্র আছে, কেতুর মঘা নক্ষত্র, রবির পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং শুক্রের উত্তর ফাল্গুনী নক্ষত্র। এই তিনটে নক্ষত্রেই মঙ্গলদেব ভালো ফল দেয়। আর বৃহস্পতিদেব কোথায় ভালো ফল দেয়? বৃশ্চিক, নিজ রাশি ধনু, মীন এবং কর্কটে। এছাড়া বৃহস্পতিদেব সব ক্ষেত্রে ভালো ফল দিতে পারে না। তো এই যোগটাকে বলা হয় অগ্নিযোগ। অনেকের বশী যোগ আছে, শাক্ত যোগ আছে, নিজভঙ্গ রাজযোগ আছে, বুধাদিত্য যোগ আছে, এটাকে বলা হয় অগ্নিতত্ত্ব যোগ। অগ্নিযোগ বললেও এটাকে মানা যায়। এই ধরনের জাতক জাতিকারা একটু মুডি টাইপের হয়, কেন মঙ্গলের কিন্তু মাথায় বুদ্ধি কম। এই জন্য আমি সবাইকে বলবো, যারা পান্না পড়ে আছেন হাতে কনিষ্ঠাতে, তারা অনামিকাতে কখনো পলা পড়বেন না। যদি পড়েন তাহলে সাদা প্রবাল পড়বেন, নাহলে পলাটাকে আপনি বাঁ হাতে রাখতে পারেন। কেননা মঙ্গল এবং বুধের সম্পর্ক কিন্তু খুব একটা ভালো নয়। জ্যোতিষ শাস্ত্র মতে মঙ্গল এবং বুধের সম্পর্ক ভালো নয়। তাই আমি আমার যে এক্সপিরিয়েন্স বা আমার যে অভিজ্ঞতা, আমি বলবো পলা এবং পান্না কখনো পাশাপাশি রাখা যায় না। আপনি পান্নার পাশে কোন গ্রহগুলোকে রাখতে পারবেন? যদি ধরুন আপনি কোড়ে আঙুলে আপনার কনিষ্ঠাতে আপনি পান্নারত্ন ধারণ করেছেন, তাহলে অনামিকা হচ্ছে আমাদের রিং ফিঙ্গার। এটাতে বিবাহিত দ্বিতীয় আমরা যখন বিয়ে করি তখন এখানে আমরা রিং দিই, মেয়ে বা ছেলেকে দেয়, ছেলে মেয়েকে দেয়। এখানে হিরে পড়তে পারেন, এখানে চুনি পড়তে পারেন, এখানে সাদা পলা পড়তে পারেন, কিন্তু এখানে আর কোনো পাথর কিন্তু ধারণ করা যায় না। এটা আমি শুধু আলোচনার ক্ষেত্রে মঙ্গল আর বুধের জন্য বললাম। এবার দেখা যায় যে ওই আঙুলে অনেকেই পলা পড়ে আছে, তাতে কী ক্ষতি হয়েছে, কী লাভ হয়েছে, সেটা তিনি জানেন আর তার জ্যোতিষ জানেন। আর এই সমস্ত ভণ্ড চিটিংবাজ জোচ্চোর জ্যোতিষ, যারা মানে গুরুচণ্ডাল যোগে মানে 3 ডিগ্রির থেকে 5 ডিগ্রির মধ্যে কম্বাস্ট গুরুচণ্ডাল যোগ, তাকে গোমেদ দেয়। এই যে গোমেদ দেওয়ার যে গল্পটা, এটা আপনাদের কাছে আজ প্রকাশ করি। কেন অ্যাস্ট্রোলজাররা এত গোমেদ প্রেসক্রাইব করে এবং এত ক্যাটসাইড প্রেসক্রাইব করে? রাহু হচ্ছে ভ্রমিত প্ল্যানেট, নিজের কোনো ঘর নেই, নিজের 3টে নক্ষত্র আছে কিন্তু কোনো রাশি নেই। রাহু সবসময় আচমকা ফল দেয়। কেতুও ঠিক তাই, তার নিজস্ব ঘর নেই, নিজস্ব রাশি নেই, 3টে নক্ষত্র আছে, তার কিন্তু মাথাও নেই, তার কিন্তু মন আছে। এই কেতু রাহু নিয়ে আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিই। আমি কোনো ক্লায়েন্টের নাম বলবো না বা কোথায় থাকে বলবো না, কিন্তু নৈহাটি অঞ্চলে থেকে আমার কাছে এসছে। সেই ক্লায়েন্টের দ্বিতীয় রাহু, অষ্টমে শুক্র, মঙ্গল, কেতু, তাকে গোমেদও দিয়েছে, তাকে ক্যাটসাইও দিয়েছে, না তাকে পান্না দিয়েছে, না তাকে কোনো ভালো অন্য কোনো গ্রহ বৃহস্পতির প্রতিকার বা বুধের প্রতিকার দেয়নি। তাকে ক্যাটসাই, পান্না, একটা মঙ্গলের জন্য একটা প্রতিকার দিয়ে রেখেছে। কিন্তু তার জীবনটা সেই জাতকের জীবনটা ছন্নছাড়া হয়ে গেছে মাত্র অল্প বয়স। তার বাবা পাগলের মতো বিভিন্ন জ্যোতিষের কাছে গেছে, টাকা লুটেছে এবং টাকা লুটে সর্বশান্ত হয়ে এখনও তিনি দেনার দায় ঘুরে বেড়াচ্ছেন। তারপরে যখন কোনো একটি কারণে এই ভিডিও দেখে আমার কাছে এলেন, আমি বললাম আপনি আগে ক্যাটসাই আর গোমেদটা খুলে আসুন। ক্যাটসাই গোমেদ কেন দেয় চিটিংবাজ অ্যাস্ট্রোলজাররা, এই সারমেয়র বাচ্চা বা শিয়ালের বাচ্চা অ্যাস্ট্রোলজাররা, আর এই নিমতলা থেকে মালা পরে এসে উত্তরীয় পরে যারা অ্যাস্ট্রোলজার হচ্ছে? কেননা গোমেদ দিলে কোনো কারণে নয় ফটকা নয় অটকা। যদি লেগে গেল তাহলে আপনি গুরুজি আপনি আমার সব করে দিয়েছেন, আপনার জন্য আমি লটারি পেয়েছি, আপনার জন্য আমি বাড়ি পেয়েছি, আপনার জন্য আমার গাড়ি হয়েছে। আর যদি না লাগে তাহলেও আপনাকে তার কাছে ঘুরতে হবে। কেন স্যার আমাকে দিলেন গোমেদ, আমার তো কিছু হলো না, উল্টে খারাপ হচ্ছে। হ্যাঁ তোমার এবার এইটা খারাপ হচ্ছে, তোমার এবার এই একটা ছিন্নমস্তার কবচ করতে হবে, তোমার এবার একটা বগলার কবচ করতে হবে, তোমার এবার একটা নৃসিংহ হোম করতে হবে, তোমার একটা বগলামুখী হোম করতে হবে, তোমার একটা নবগ্রহ হোম করতে হবে, তোমার একটা দক্ষিণাকালী হোম করতে হবে, তোমার বাস্তু খারাপ, তোমার এই খারাপ, এই করে করে আপনাকে ঘুরিয়ে যাবে, আপনার বয়স পেরিয়ে যাবে, আপনার সফলতা আপনি পাবেন। এই কারণে আর ম্যাক্সিমাম
গোমেদ মনে রাখবেন যে বিয়ারের বোতল হয়, বিয়ার যে খায় লোকে, আগে, এখন তো ক্যান এসে গেছে, তো ম্যাক্সিমাম এই হাওড়ায় ব্যাটরা বলে একটা জায়গা আছে, এখানে প্রচুর পরিমাণে ডুপ্লিকেট গোমেদ তৈরি হয়। বিয়ারের বোতলের যে অংশটা সেটার কালার আর গোমেদের কালার দেখবেন খুব ট্রান্সপারেন্ট গোমেদ। আপনি 100% আপনি যে কোনো ভালো টেস্টিং ল্যাবরেটরি, নয় কলকাতা ল্যাব, আমি বলে দিচ্ছি কলকাতা যে ল্যাব আছে নাম করা রবীন্দ্র সদনের কাছে, সেখান থেকে টেস্ট করাবেন, যারা 1 ইঞ্চিও জালিগিরি করে না। আর নাহলে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জাদুঘর থেকে করাবেন, ওটা গার্নেট বলবেই না। সমস্ত বিয়ারের বোতলে ভাঙা সেইগুলো দিয়ে গোমেদ তৈরি হয়, ডুপ্লিকেট গোমেদ। অরিজিনাল সিলোনিস গোমেদ প্রচুর দাম, তার কালারটা হবে সর্ষের তেলের মতো, একদম মানে বাবলস থাকবে তার মধ্যে, এবং ট্রান্সপারেন্ট এত থাকবে না, এবং কালারটা একদম মানে যাকে বলে, আমি যে এই যে সিঁদুরটা পরে আছি, এটা কিন্তু সাদা লাল সিঁদুর না, একটু ভালো করে দেখবেন আমার, চলো, এটা কিন্তু লাল সিঁদুর না, এটা গোমেদের কালারের সিঁদুর। রাহু খারাপ মানে গোমেদ দিয়ে দাও, গুরুচণ্ডাল মানে গোমেদ দিয়ে দাও। এই গোমেদ দিয়েই আপনাদের যে কত সর্বনাশ হচ্ছে, এক হচ্ছে লাভ হচ্ছে, তার ফটকা হচ্ছে, আর কি 40 টাকা থেকে রতি শুরু, 70 টাকা রতি কিনছে, আপনাদেরকে 7,000, 8,000, 10,000 টাকা করে গোমেদ বিক্রি করছে, মানে নো ইনভেস্টমেন্ট ফুল প্রফিট। এই সমস্ত শিয়ালের বাচ্চা বা সারমেয়র বাচ্চা যেসব অ্যাস্ট্রোলজাররা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, বংশ পরক্রমায়, যারা বলে আমরা অ্যাস্ট্রোলজার, আমরা তান্ত্রিক, জ্যোতিষ, আমরা এই সেই, আমরা কামাখ্যা সেদ্ধ, আমরা এই সেদ্ধ। যাই হোক, মঙ্গলের বিষয় নিয়ে আলোচনা করি। মঙ্গল এবং বৃহস্পতিকে অগ্নিযোগ বলা হয়। এখানে বৃহস্পতির কারকত্ব, এরা ছোটোবেলায় একটু মুডি টাইপের হয়, কিন্তু এদের প্রচণ্ড ইনটিউশন পাওয়ার থাকে এবং প্রচণ্ড অ্যাগ্রেসিভ মনোভাব থাকে, এবং এদের ক্যারেক্টারটা একটু উগ্র স্বভাবের হয়। কারণ মঙ্গল হচ্ছে শক্তির কারক গ্রহ, বুদ্ধিহীনতার কারক গ্রহ, এবং মঙ্গলের সাহস আছে, মঙ্গলের পরাক্রম আছে, বৃহস্পতির ধৈর্য আছে, বৃহস্পতির ক্ষমা করার প্রবণতা আছে, বৃহস্পতির জ্ঞান আছে, বৃহস্পতি উচ্চশিক্ষার কারক গ্রহ। এই জাতক জাতিকারা যদি ভালোভাবে তার গার্জেন তাদেরকে গাইড করে, তাহলে হাই লেভেলে ওরা পড়াশোনা করতে পারে। কিন্তু ছোটোবেলা 3, 7, 10 এই বছরের মধ্যে এরা প্রচণ্ড চঞ্চল এবং ভীষণ দুষ্টু এবং ভীষণ কিউট হয়। চঞ্চল এবং দুষ্টুর মধ্যেও দেখবেন একটু কিউটনেস থাকে, পাকা পাকা কথা বলবে, যে কথা তার মুখে শোভা পায় না সেটা বলবে, হয়তো এক্সেসিভ কোনো একটা কথা বলে ফেললো, তার মানেটা সে জানে না, সে হয়তো বাড়িতে ওটা শুনেছে বলে দিয়েছে। তাহলে এখানে মঙ্গলের অধিপত্য যদি বেশি থাকে, যদি মঙ্গলের ডিগ্রি যদি বেশি থাকে, তাহলে তার মধ্যে পরাক্রম ভাব থাকবে এবং গুরুকে অবমাননা করার একটা ভাব থাকবে। কারণ এখানে গুরু যাই হোক, বৃহস্পতির স্বভাব যাই হোক, সে গুরু, তার আকার মঙ্গলের থেকে হাজার হাজার গুণ বড়, তার ক্ষমতা মঙ্গলের থেকেও বড়। মঙ্গলের জাতকরা কোথায় পাওয়া যায়? আমাদের সেনাবাহিনীতে, যাদের কোনো মাথায় বুদ্ধি নেই, কমান্ড্যান্ট যা বলবে, যাকে গুলি চালাতে বলবে, যদি বলে প্রধানমন্ত্রীর দিকে ফায়ার করো, তো প্রধানমন্ত্রীর দিকেই ফায়ার করবে। ইন্দিরা গান্ধী কি মারা যায়নি? কাদের গুলিতে মারা গেছিলো? একজন পাঞ্জাবি সম্প্রদায়ের মানুষের গুলিতে ইন্দিরা গান্ধী মারা গেছিলো। তো সুতরাং সেনাবাহিনীর লোকেদের মধ্যে মঙ্গলের প্রভাব থাকা ভালো দরকার। এখানে এই জাতক জাতিকাদের মধ্যে আপনারা দেখবেন ডিফেন্সে এইসব জাতক জাতিকাদের মধ্যে বেশি পাওয়া যায়, মহিলা এবং পুরুষের মধ্যে। এদের এডুকেশান লাইফ যদি ভালোভাবে, বৃহস্পতি ভালো থাকে, দেখা যাচ্ছে বৃহস্পতি 9 ডিগ্রিতে আছে, মঙ্গল 5 ডিগ্রিতে আছে, তাহলে কিন্তু এই যোগটা, কম্বিনেশনটা খুব একটা শক্তপোক্ত যোগ হবে না। যদি কারোর বৃশ্চিক লগ্ন বা মেষ লগ্ন হলো, তাদের ক্ষেত্রে এই যোগ লগ্ন থেকে যেখানেই থাকুক, সেখানে যদি মঙ্গলের প্রভাব বেশি থাকে, তাহলে তার মধ্যে শক্তি, তার মধ্যে সাহস, তার মধ্যে দম্ভ, তার মধ্যে অহংকার, এবং তার মধ্যে কথায় কথায় হাত চালানো এবং উল্টোপাল্টা বলে ফেলা এবং সোজা স্পষ্ট সাপটা কথা বলা, এদের একটা নেচার এবং সিগনেচার, যেটা কোনোদিন চেঞ্জ হয় না। এবার যদি এদের বৃহস্পতির প্রভাব হয়, দেখা গেল যে এই কনজাংশনটা ধনু রাশিতে হয়েছে, বৃশ্চিক রাশিতে হয়েছে, বা মীন রাশিতে হয়েছে, তাহলে মঙ্গল কিন্তু এখানে পাওয়ারলেস হয়ে গেল, এখানে বৃহস্পতি পাওয়ারফুল হয়ে গেল। তাহলে এদেরকে আপনারা ধর্মযাজক, বিভিন্ন সম্প্রদায়ের বড় বড় আপনারা পেতে পারেন জাজ, বিভিন্ন মঠ এবং বিভিন্ন যে মিশন আছে তাদের প্রধান, কেন তাদের মধ্যে শক্তিও আছে, সাহসও আছে, অত বড় একটা সোসাইটি, চ্যারিটি চালাচ্ছে, হাজার হাজার সন্ন্যাসী এবং নাগা বা অঘরী সেখানে থাকছে, যেমন নিরঞ্জনী আখড়া, জুনা আখড়া, বিভিন্ন আখড়া আছে, 13টা আখড়া আছে ভারতবর্ষে নাগা সন্ন্যাসীদের। তো সুতরাং এখানে সাহসের একটা ভীষণ পরিচয়। এইসব জাতক জাতিকারা যদি তন্ত্র লাইনে থাকে, এরা খুব ভালো হোমযজ্ঞ সম্পন্ন করতে পারবে, এবং মন্ত্র, তন্ত্র এবং অগ্নি সম্বন্ধে এদের ভালো জ্ঞান বা পরিচয় থাকবে। এখানে যদি লগ্ন আপনার কি থাকতে হবে সেটা দেখতে হবে। কারোর হয়তো ধনু লগ্নও পড়লো না, মীন লগ্নও পড়লো না, মীন রাশিও পড়লো না,
কারোর হয়তো বৃশ্চিকও পড়লো না, মেষও পড়লো না, কারোর হয়তো মিথুন পড়লো। তাহলে মিথুন লগ্ন সাপেক্ষে দেখতে হবে এই যোগটা আপনাদের কোথায় হয়েছে, লগ্নে হয়েছে না দশমে হয়েছে না দ্বিতীয় হয়েছে, সেটা আমি ভিডিও চলাকালীন কমপ্লিট করে বলে দেবো এবং সাথে একটা ছোট্ট রেমেডিও বলে দেবো। তো এবার ঘটনা হচ্ছে যে এখানে এদের কর্মজীবন কীরকম হবে। কর্মজীবনে আমরা এখানে এদেরকে পাবো খুব হাই পজিশনে আইএস অফিসার, যাদের হাতে অ্যাডমিনিস্ট্রেশন মানে আইন শৃঙ্খলা ডিপার্টমেন্ট যে আইএস অফিসারের হাতে আছে, ডিটেকটিভ ডিপার্টমেন্টে যিনি প্রধান, ডাকাতি দমন শাখার যিনি আইএস অফিসার, মানে এমনি লোয়ার লেভেলের অফিসার তো সবাই থাকে, কিন্তু এদের মধ্যে ডিপার্টমেন্টাল যে আইএস অফিসার তাদেরকে পাবেন। সেনাবাহিনীতে উইং কমান্ডার, নেভি কমান্ডার, তারপরে লেফটেন্যান্ট জেনারেল, সেনা প্রধান অবশ্যই পাবেন, কেন জ্ঞানও আছে, বুদ্ধিও আছে, সাহসও আছে। প্রয়োজনে পাকিস্তানের কাছে মরবে না, নিজে গুলি করে মরে যাবে। দেখলো আমি স্যারেন্ডার হয়ে যাচ্ছি, আমি ধরা পড়ে যাচ্ছি, আমি কিন্তু মরে যাব। এরা যুদ্ধ বিমান চালাতে ভীষণ প্রশস্ত হয়। এদের মধ্যে বন্ধুত্ব করার খুব প্রবণতা থাকে, কিন্তু এরা তার সাথেই বন্ধুত্ব করে যারা নিজের পায়ে কিছু করে দেখাতে চায়, নিজে থেকে কিছু করে দেখাতে চায়, তাদের সঙ্গে এদের বন্ধুত্বটা বেশি হয়, কারণ এরা মানুষকে ভীষণ পরিমাণ সাপোর্ট দেয়। এই বৃহস্পতি জীবকারক গ্রহ আর মঙ্গল হচ্ছে কর্মর কারক গ্রহ। আমাদের ছকে যদি মঙ্গল দুর্বল থাকে আমাদের ল্যাথার্জিনেস ইমিডিয়েট বেশি থাকে। এখন বর্তমানে 2.5 বছর বৃশ্চিক রাশি ও লগ্নের জাতকদের মধ্যে সবথেকে যেটা নেগেটিভ প্রবলেম আসবে সেটা হচ্ছে ল্যাথার্জিনেস, কুড়েমি বা আজ করব কাল করব পশু করব। এতদিন একটা প্রবলেম ছিল, চতুর্থে ছিল, এখন পঞ্চমে গেছে। পঞ্চমে যাওয়ার জন্য কী হবে, ল্যাথার্জিনেস, আজকের কাজ কালকে করব, এবং টুডে আর টুমোরো কথাটা তারা বলবে আজকে না কালকে, আজকে না কালকে, আচ্ছা দেখছি দাঁড়া ফোন করছি, কিছুক্ষণ পর ফোন করতে ভুলে যাবে। বা কোনো কাজে যাওয়ার কথা আজকে, বাবা যা গরম পড়েছে, অথচ দীর্ঘ 2.5 বছর বা 3 বছর 5 বছর এরকম গরম এসে প্রচণ্ড খাটাখাটনি করেছে। যে এখন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতকরা এটা করতে পারবে না, কেন শনি সেই প্রবণতাটাকে একটু স্লো করে দেবে। কী করে দেবে, ল্যাথার্জিনেসটা করে দেবে। বর্তমানে বৃহস্পতি গোচর করছে মিথুনে, মিথুনে আসবে, এখন বৃষ রাশিতে আছে। তো বৃহস্পতির গোচর 15ই মে, খুব তাড়াতাড়ি দেরি নেই আর। তো বৃহস্পতি যখন গোচর করবে তখন মঙ্গল কিন্তু কর্কট রাশি থেকে সিংহ রাশিতে যাবে। তাহলে যাদের বৃশ্চিক রাশি, যাদের সিংহ রাশি, তারা কিন্তু এই সময় খুব ভালো ফল পাবেন 45 দিন। যদি মঙ্গল ওখানে গিয়ে কোনো কারণে বকরি না হয় বা কোনো কারণে গিয়ে যদি রেক্টোরেট না হয়, কিন্তু সিংহ রাশিতে গেলে মঙ্গলের ওপর কিন্তু সেই সময় রাহুর দৃষ্টি থাকবে, সাথে কেতুযুক্ত থাকবে, অঙ্গারক যোগ তৈরি হবে সিংহ রাশিতে, সাথে শনিরও দৃষ্টি থাকবে। এখন বর্তমানে কর্কট রাশিতে শনির দৃষ্টি ছিল, সেটা সরে গিয়ে এখন গেছে সিংহ রাশিতে। সিংহ রাশিতে যখন মঙ্গল যাবে মে মাসে, 15ই মের পর যখন মঙ্গল ওখানে ট্রানজিট করবে, তখন কিন্তু সিংহ রাশির ওপরে মঙ্গলের তো ওখানে ট্রানজিট হলোই, মঙ্গল ওখানে থাকলো মিনিমাম 45 দিন করে। মঙ্গল এক একটা নক্ষত্রে থাকে, এক একটা ঘরে থাকে, আবার অনেক সময় 2-2.5 মাস 3 মাসও থেকে যায়। যেমন এই বছর মঙ্গল কর্কট রাশি আর মিথুন রাশিতেই 4-5 মাস কাটিয়ে দিল। তখন কিন্তু ওখানে থাকবে কেতু। তাহলে কেতু আর মঙ্গল অঙ্গারক যোগ, শনি মঙ্গল, শনির দৃষ্টি থাকছে সিংহ রাশিতে, কারণ সিংহ রাশির ঢাইয়া চলছে, সাথে পঞ্চমে চতুর্থ থেকে, মানে চতুর্থ মানে কুম্ভ রাশি থেকে রাহুর সপ্তম দৃষ্টিটা গিয়ে থাকবে কিন্তু সিংহ রাশির ওপর। আর সিংহ রাশির কিন্তু খুব চাপের একটা সময় কিন্তু আগামী দিন আসতে চলেছে। তাহলে এবার এই মঙ্গল এবং বৃহস্পতির জাতকদের ম্যারেড লাইফ এবং প্রেমের জীবন কেমন হয়। এদের ম্যারেড লাইফ অগ্নিতত্ত্ব রাশি থাকার জন্য একটু ডুয়েল ক্যারেক্টারের হয়। জাতক জাতিকাদের মধ্যে একটু ইগো প্রবলেম থাকে, দুজনেই উচ্চ কর্মক্ষেত্রে থাকতে পারে, যার ফলে ইগোস্টিক প্রবলেম হয়। এবং এদের সন্তান জীবন, সন্তান বা ভাগ্য, প্রথম সন্তান অবশ্যই পুত্র হতে পারে, কিন্তু কেউ যদি বলে আমার প্রথম সন্তান মেয়ে হয়েছে, তাহলে দেখতে হবে তার বুধ কেমন আছে। যদি প্রথম সন্তান ছেলে হয় তাহলে কেতুর এখানে একটা, কেন কেতু হচ্ছে সন্তান, মানে পুত্র সন্তান সুখের কারক গ্রহ হচ্ছে কেতু, আর বৃহস্পতিদেব হচ্ছে সম্পূর্ণ সন্তানের কারক গ্রহ। তার আশীর্বাদ ছাড়া সন্তান উৎপন্ন হওয়া খুব কষ্টকর ব্যাপার, তার আশীর্বাদ ছাড়া বিবাহিত জীবন কাটানো খুব কষ্টের ব্যাপার, তার আশীর্বাদ ছাড়া বিয়ের অনুষ্ঠানটাও যে সম্পন্ন হলো সেটাও কিন্তু খুব কষ্টসাধ্য ব্যাপার। তো এইবার এদের মধ্যে যেটা দেখা যায়, এদের মধ্যে চোট লাগার প্রবণতা, শরীর স্বাস্থ্য নিয়ে বলি, এদের মধ্যে চোট লাগার প্রবণতাটা কিন্তু বেশি থাকে। অনেকের মুখে গালের দাগ থাকে, কেউ বলে আমার তো দাগ নেই, তাহলে পজিটিভ মঙ্গল। কেন মঙ্গল মানেই হচ্ছে রক্তপাত, মঙ্গল মানেই হচ্ছে অস্ত্রোপচার।
যত রকম শরীরে আমাদের অস্ত্রোপচার হয় যেটা থেকে রক্ত বেরোয়, প্রত্যেকটা অস্ত্রোপচারেই রক্ত, এবং তুমি চোখ অপারেশন হলেও রক্ত বেরোয়। যদি বৃহস্পতিদেব ভালো অবস্থায় থাকে, দেখতে হবে যে মঙ্গল থেকে বৃহস্পতিদেবের ডিগ্রি, মঙ্গল থেকে বৃহস্পতিদেবের ডিগ্রি যেন 7 ডিগ্রি ডিফারেন্স থাকে। কারণ না থাকলে তো সে জোর করে করতে পারবে না। কিন্তু যদি মঙ্গল 7-এ থাকে, বৃহস্পতি 14-এ থাকে, তাহলে ওয়েল অ্যান্ড গুড যোগ হচ্ছে এই অগ্নিযোগ। অগ্নিযোগে কী হয়, মানুষ ধ্বংস হয়ে যায়। আগুন জ্বললে জঙ্গলের পর জঙ্গল ধ্বংস হয়ে যায়। আগুন জ্বললে মানুষটা পুরো শরীর বার্ন হয়ে যায়, 80% 90% বার্ন হয়ে সে মরে যায়। অগ্নি হচ্ছে না জ্বালালে রান্না হবে না। অগ্নি থেকে যে খাবার উৎপন্ন হয় সেটা আমরা হোমের মাধ্যমে দেব দেবতা অপবিত্র আত্মা তাদেরকে আমরা তুষ্ট করার চেষ্টা করি। কিসের মাধ্যমে না, এই মঙ্গলের মাধ্যমে। এই যে অগ্নিতত্ত্ব, এই অগ্নিযোগ, ওই জন্য বললাম এই সমস্ত জাতক জাতিকারা যদি তন্ত্রে থাকে তাহলে কিন্তু এরা ভালো ফল করবে এবং প্রোগ্রেসিভ ফল পাবে। এদের মধ্যে বন্ধুত্ব করার প্রবণতা যেমন বেশি থাকে, আবার হুটহাট করে বন্ধুত্ব ভেঙে যাওয়ার প্রবণতা থাকে। কেন, মঙ্গল ভটভাট করে উল্টোপাল্টা কথা বলে দেয়। বৃহস্পতি আবার চেষ্টা করে সেই বন্ধুত্বকে ফিরিয়ে আনতে, যার ফলে এই সমস্ত জাতক বা জাতিকার এর জীবনে অনেক বন্ধুত্ব ব্রেকিং হয়, আবার অনেক বন্ধুত্ব ফেরত আসে। সেটা প্রেমও হতে পারে, সেম জেন্ডারও হতে পারে, অপোজিট জেন্ডারও হতে পারে। এখানে পরকীয়ার কিন্তু কোনো ব্যাপার দেখা যাচ্ছে না, যদি এই কনজাংশনের ওপর যদি শুক্রের কোনো দৃষ্টি না থাকে, যদি এটা কোনো শুক্রের নক্ষত্রে না থাকে, যদি বৃষরাশি বা তুলা রাশিতে এই ঘর না হয়, তাহলে কিন্তু এইখানে কি হবে, ওই যে দুজনের যে অগ্নিতত্ত্ব ভাব, মঙ্গলের জাতিকা এবং বৃহস্পতির জাতিকা, জাতক বা জাতিকা, তাদের মধ্যে যে অগ্নিতত্ত্ব ব্যাপারটা, সেইটার মধ্যে কিন্তু একটা মানে অন্য মাত্রা, অন্য একটা ইনফ্লুয়েন্স কাজ করে, অন্য একটা শক্তি কাজ করলে, সেটা হচ্ছে রাহু যদি কোনো প্রবণতা দেয়, তাহলে রাহু যদি এখানে থাকে তাহলে বৃহস্পতি আর রাহু গুরুচণ্ডাল, মঙ্গল আর রাহু ছন্ন ছড়া যোগ হলো। যদি কেতু থাকে তাহলে কেতু আর বৃহস্পতি ধজ্জা যোগ, কেতু আর মঙ্গল অঙ্গারক যোগ। যদি চন্দ্র থাকে তাহলে চন্দ্র আর মঙ্গল সমসপ্তম, চন্দ্র বৃহস্পতি গজকেশরী যোগ। যদি কোনো কারণে বুধের দৃষ্টি থাকে তাহলে বুধ মঙ্গল গণ্ডযোগ, বৃহস্পতি বুধের সঙ্গে সম্পর্ক কিন্তু খুব ভালো হয় না। তাহলে অন্য 3টে আরও যে প্ল্যানেটগুলো আছে, এই 2টো প্ল্যানেট বাদ দিলে আর যদি 7টা প্ল্যানেটের যদি এখানে কোনো রকম দৃষ্টি না থাকে, আর দৃষ্টি তো থাকবেই, দৃষ্টি ছাড়া কোনো দিন তো কোনো ছক হয় না। আমি তো বলতে পারবো না যে মঙ্গল বৃহস্পতি আমার আছে যেখানে কারোর দৃষ্টি নেই, কারণ বৃহস্পতিরও 3টে দৃষ্টি আছে। সেটাও যদি কোনো ক্ষেত্রে রাহুর ওপর পড়লো, কি কেতুর ওপর পড়লো, কি মঙ্গলের ওপর শুক্রের ওপর পড়লো, সেখানেও তো গণ্ডগোল হবে। সুতরাং জ্যোতিষশাস্ত্রটা অনেক ঘেটে করা ব্যাপার। এটা এত সহজে একটা মানুষের ছক দেখতে মিনিমাম 1 ঘন্টার সময় লাগে। তার হোরা থেকে আপ টু 16% মানে D116 প্লাস হোরা মানে D17, হোরা থেকে আপ টু D1 থেকে D16 চার্ট দেখা খুব ধৈর্য সহকারে দেখতে হয়। পরপর পরপর পৃষ্ঠা উল্টালে হয় না। এটা 47 পাতার রায় এসছে এসএসসির এগেস্টে, এই জাজমেন্টের এগেস্টে কেউ কলম চালাতে পারবে না। আমি আপনাদের বলে দিলাম, মঙ্গলবার হয়তো সিবিআই তদন্ত দিয়ে দিতে পারে। সিবিআই তদন্ত দিলে অনেক বড় বড় মাথাকে ইন্টারোগেশনের জন্য এবার সিবিআই ডাকতে পারবে, কারণ সিবিআই এখন খোলা হাত পেয়ে গেল। ইনি আগের যিনি যে হাইকোর্টের জজ ছিলেন ডিওয়াই চন্দ্রচূড়, তার ওপর কিন্তু আমার কোনো আস্থা ছিল না, এবং তাকে আমি খুব ভালো শ্রদ্ধার চোখে দেখি না। বিশেষ করে ডিওয়াই চন্দ্রচূড় যতদিন সুপ্রিম কোর্টের প্রধান জাজ মানে যাচক ছিলেন, আমি কিন্তু তাকে কোনো একটা ভালো চোখে দেখিনি। তিনি কিন্তু অনেক ক্ষেত্রে অনেক জাজমেন্ট হয়তো ভুল দিয়েছে বা খারাপ দিয়েছে বা ভালো দিয়েছে জানি না, কেন আমি আইনকে শ্রদ্ধা করি, আইনকে আমি সম্মান জানাই, আর সুপ্রিম কোর্ট আমাদের মহামান্য কোর্ট। কিন্তু সবার জাজমেন্ট যে আমাকে মেনে নিতে হবে, সবার জাজমেন্ট যে আমাকে শুনতে হবে, সেই জাজমেন্ট যে আমার পক্ষেই যাবে, আমার বিচার ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল, ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল, এরকম ধনঞ্জয় তো সিপিএমের আমলে আরও ছিল, এবং চটিচাটার আমলে তো আরও বেড়ে গেছে। কই আর তো ফাঁসি হচ্ছে না, ধনঞ্জয়ের পরে আর একটা ফাঁসি হোক না, তাহলে দেখবো যে ক্ষমতা আছে সরকারে, কিন্তু করতে পারবে না তো। কেন কেন ওই যে একটা সংখ্যালঘু ভাইজান বিবিজান, এই একটা সম্পর্ক চলে আসছে, যার ফলে সেখানে কিছু করতে পারছে না। তো যাই হোক, মঙ্গল এবং বৃহস্পতির জাতকদের মধ্যে যেটা সবথেকে ভয়ের কারণ, যদি মঙ্গল কোনো কারণে রাহুযুক্ত বা কেতুযুক্ত হয়ে যায়, তাহলে এখানে বড় অস্ত্রোপচার বা দুর্ঘটনার কিন্তু সম্ভাবনা থাকে। এইবার দেখতে হবে যে এই ছকটা আপনাদের লগ্ন থেকে দ্বাদশভাবে কী ফল দেয়। আমি ধরে নিলাম বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক লগ্নে এই যোগ খুবই ভালো যোগ। মঙ্গল সপ্তমে নিজের ঘরকে দৃষ্টি দিচ্ছে, বৃহস্পতি লগ্নে বসে পঞ্চমে নিজের ঘরকে দৃষ্টি দিচ্ছে, সপ্তমে শুক্রের ঘরকে দৃষ্টি দিচ্ছে, এবং নবমে নিজের প্রিয় ঘর যেখানে উচ্চ ফল দেয়
সেটা হচ্ছে কর্কট রাশি, সেখানে দৃষ্টি দিচ্ছে। তাহলে বৃশ্চিক রাশিতে এই যোগটা খুবই ভালো যোগ। ধনু রাশি মানে দ্বিতীয় রাশি, ধনু রাশিতে এই যোগটা বৃহস্পতি মঙ্গলের শুভাশুভি যোগ, কেন মঙ্গলের দৃষ্টি অষ্টমে পড়ছে। আমি দৃষ্টিগুলো বলছি না, ধনু রাশিতে এই যোগ শুভ যোগ। যেখানে যে যোগটা শুভ হবে সেই যোগটা কিন্তু আমি ভাববো এটা বৃহস্পতির দিক থেকেও শুভ যোগ, মঙ্গলের দিক থেকেও শুভ যোগ এবং পজিটিভ যোগ। যদি মকরে হয় তাহলে বৃহস্পতি এক্ষেত্রে নেগেটিভ ফল দিতে পারবে না, এখানে নিজভঙ্গ রাজযোগ হয়ে যাবে, মঙ্গল এখানে তুঙ্গস্থ হবে, কারণ এখানে মঙ্গল এসেই থাকলেই ধনিষ্ঠা নক্ষত্রকে কানেক্ট করবে। তাহলে মকরে আমরা এই যোগটাকে, মকর রাশি বা মকর লগ্নের পক্ষে এই যোগটাকে আমরা 50-50 পাচ্ছি। বৃহস্পতির কোনোটাই পাচ্ছি না, মঙ্গলের 50% ফল আমরা এখানে পাবো। যদি কুম্ভ রাশিতে হয় তাহলে কুম্ভ রাশিতে বৃহস্পতি সক্ষেত্রস্থকর এবং সেখানে কুম্ভ কলস আছে, অমৃত কলস আছে, বৃহস্পতি তুঙ্গস্থ ফল দেবে, কিন্তু মঙ্গল সেখানে কিন্তু ভালো ফল দিতে পারবে না। যদি সে রাহুল নক্ষত্র পায় তাহলে খুব খারাপ ফল দেবে, আর যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র পায় তাহলে এখানে ভালো ফল দিতে পারে। তাহলে কুম্ভের জন্য 50-50। মীন রাশিতে বৃহস্পতির একটা কথা আছে যে যে ঘরে বসে সেই ঘরের কারকত্ব নষ্ট করে, কিন্তু যেহেতু মীন রাশি নবতারা আমাদের কালপুরুষ চক্রের দ্বাদশ ঘর, সুতরাং দ্বাদশ ঘরে কিন্তু মঙ্গল এখানে কী ফল দেবে, মঙ্গল এখানে ভ্রমণ যোগ দেবে, ভ্রমণ বৃত্তান্ত এবং বিদেশ থেকে টাকা রোজগারের ভীষণ একটা ভালো যোগ তৈরি করবে। যদি এটা মেষ রাশি বা মেষ লগ্নে হয়, মেষ রাশি বা মেষ লগ্নে হয় তাহলে বৃহস্পতিও এখানে ভালো ফল দেবে, কারণ এখানে বৃহস্পতি কেতুর একটা নক্ষত্র পাচ্ছে, আবার মঙ্গলও কিন্তু এখানে কেতুর নক্ষত্র পাচ্ছে, কেতু ঊর্জা পাচ্ছে, শুক্রেরও নক্ষত্র পাচ্ছে মঙ্গল এখানে, আবার রবিরও নক্ষত্র পাচ্ছে। এখানে এই যোগটা পজিটিভ যোগ। যদি বিশ্ব রাশিতে হয় তাহলে বৃহস্পতি ভালো ফল দেবে না, মঙ্গল কিন্তু বিশ্ব রাশিতে ভালো ফল দেয়। মঙ্গল বিশ্ব রাশিতে নিজের নক্ষত্র এখানে মৃগশিরাকে অবশ্যই পেয়ে যাচ্ছে। প্রত্যেকটা ঘরে কোনো না কোনো গ্রহ তার কোনো না কোনো নক্ষত্রকে পাচ্ছে। মিথুনে আসুন, মিথুন ডুয়েল ক্যারেক্টার, মঙ্গল এখানে কদাপি ভালো ফল দেয় না, বুদ্ধিহীন করে, মানে ডিসিশন নিতে ভুল করে, কিন্তু এখানে বৃহস্পতিতে ভালো ফল দেবে, কারণ সে তার নিজের নক্ষত্র পুনর্বাসু পাচ্ছে, এখানে 4-3টে চরণই পুনর্বাসু পাচ্ছে। তাহলে মিথুন রাশি মিথুন লগ্নে যদি হয় এই যোগটা, কারো রাশি লগ্ন যা হতে পারে, আমি এবার 12টা রাশির ক্ষেত্রে আসছি। মিথুন রাশি মিথুন লগ্নে এই যোগটা কার্যকারী যোগ বৃহস্পতি দেবের পক্ষ থেকে। দুটো ঘরে সেম প্ল্যানেট যা কন্ডিশনে থাক একরকম ফলাফল কখনোই ভালো দিতে পারে না, সারা জীবন দেয় না। এবারে দেখতে হবে আপনাদের গোচর কী আছে। একটা কথা মনে রাখবে, জন্মকালীন যে গ্রহ আপনার যেখানে বসে আছে, জন্মকালীন আপনার গ্রহ যে যেখানে বসে আছে, সেটা যদি গোচরে ট্রানজিটের সময় সে জন্ম রাশির ওপর দিয়ে যায় তাহলে কিন্তু খুব নেগেটিভ ফল দেয়। কারো ধরুন এখন মীন রাশি, সে মীন রাশির ওপর দিয়ে যখন বৃহস্পতি গোচর করবে কখনো শুভ ফল সে দিতে পারবে না। একটা এক্সাম্পল দিলাম। এবার আসি কর্কট রাশি কর্কট লগ্নর ক্ষেত্রে, সেখানে মঙ্গল নিচস্থ, শরীর স্বাস্থ্য হেলথ নিয়ে, অপারেশন নিয়ে প্রচণ্ড সমস্যার মধ্যে পড়তে হবে, কিন্তু সেখানে বৃহস্পতি উচ্চ ফল দেয়, সবথেকে বেটার এবং স্ট্রংগেস্ট যদি গজকেশরী যোগ হয় সেটাও হবে কর্কট রাশিতে। আর এই অগ্নিযোগটাও কিন্তু আমি বলবো সবথেকে বেশি বৃহস্পতি 70% ফল দেবে এই কর্কট রাশি কর্কট লগ্ন। এবার আছে সিংহ রাশি সিংহ লগ্ন, এখানেও কেতুর নক্ষত্র আছে, এখানেও শুক্রের নক্ষত্র আছে, এখানেও রবির নক্ষত্র আছে। এখানে বৃহস্পতিদেব ভীষণ ভালো ফল দেয়, রবির সাথে বৃহস্পতিদেবের যশযোগ, এবং মঙ্গল এখানে তুঙ্গস্থ হয়ে যায়, কেন অগ্নির ঘরে অগ্নি গেলে অগ্নি আরও প্রজ্বলিত হয়। তাহলে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ঘরে গিয়ে এই যোগটা কিন্তু খুব ভালো যোগ হয়। এবার আসি কন্যা, কন্যা রাশিতে বৃহস্পতিদেব যেহেতু বুধের ঘর এবং কন্যা রাশি খুব পাকাপোক্ত বুদ্ধিমান ঘর, এখানে বৃহস্পতিদেব নিউট্রাল হয়ে যায়, ফল দিতে পারে না কিন্তু নিউট্রাল হয়ে যায়, না পজিটিভ না নেগেটিভ, এখানে বৃহস্পতিদেব নিউট্রাল হয়ে যায়। এখানে মঙ্গল কাকে কাকে পাবে, চন্দ্রের নক্ষত্র পাবে হস্তা, তারপরে পূর্ব ফাল্গুনী পাবে, তারপরে চিত্রাকে পাবে। এখানেও দেখুন মঙ্গল নিজের একটা নক্ষত্র পেয়ে গেল, তাহলে এখানে মঙ্গল ভালো ফল দেবে। কোথায় এখানে মঙ্গল ভালো ফল দেবে। এরপরে আসি লাস্ট রাশি দ্বাদশ রাশি, সবচেয়ে শ্রেষ্ঠ রাশি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কী হচ্ছে, চিত্রার এখানে দুটো চরণ পাওয়া, 3টে চরণ, এই একটা চরণ চিত্রা নক্ষত্রের আছে, 4টে চরণ সাথী নক্ষত্রের আছে, বিশাখা নক্ষত্রের 3টে চরণ আছে। টোটাল কটা চরণ হলো 3 আর 4 7 আর 8টা চরণ। তাহলে এখানে বৃহস্পতিদেব কিন্তু কোন নক্ষত্রে ভালো ফল দেবে, মঙ্গলের নক্ষত্রে বৃহস্পতি সব সময় ভালো ফল দেয়। মঙ্গলের 3টে নক্ষত্র মৃগশিরা, মঙ্গলের যে 3টে নক্ষত্র মৃগশিরা, ধনিষ্ঠা এবং চিত্রা, এই 3টে নক্ষত্রে বৃহস্পতিদেব ভীষণ ভীষণ ভালো ফল দেয়।
আবার এখানে মঙ্গল যদি রাহুর নক্ষত্রকে কানেক্ট করে, সাথী নক্ষত্রকে, তাহলে কিন্তু একটু উল্টোপাল্টা ঘটনা ঘটতে পারে। এখানে একটু পরকীয়া, একটু বৌদি প্রেম, দাদা প্রেম, ভাসুর প্রেম বাড়তে পারে। এখানে আবার বিশাখা নক্ষত্র রয়েছে, বৃহস্পতির নিজের নক্ষত্র, 3টে চরণ বৃহস্পতির আছে, একটি বৃশ্চিকে আছে। বৃশ্চিকে আমি বলেছি ভালো ফল দেয়, কারণ বৃহস্পতির ওখানে নক্ষত্র আছে, ওখানে জ্যেষ্ঠার একটা চরণ আছে এবং অনুরাগের 3টে চরণ আছে, বৃহস্পতি শনি গুরু শৌরি যোগ হয়ে গেল। জ্যোতিষ বুঝতে গেলে এইভাবে বোঝাতে হবে যে কেন আমার খারাপ হচ্ছে ফল। আপনারা তখন বুঝে নেবেন যে আপনাদের নক্ষত্র কোন নক্ষত্রে বৃহস্পতি আছে। নিশ্চয়ই সেম নক্ষত্রে বৃহস্পতি মঙ্গল থাকতে পারে না, নিশ্চয়ই সেম নক্ষত্রে বৃহস্পতি মঙ্গল থাকতে পারে না। এইবার লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের লগ্ন দেখবেন কী অবস্থায় আছে, লগ্নের লর্ডকে, তার ডিগ্রি কত, রাশি অধিপতি কী আছে, রাশি অধিপতির স্বামীকে, তার ডিগ্রি কত, আর দেখবেন আপনার নক্ষত্র কী অবস্থায় আছে। আর আপনার যাই যাদের সাড়ে সাথী চলুক, ঢাইয়া চলুক, যাই চলুক, কথা বলে হচ্ছে দশা, অন্তর্দশা, মহাদশা, প্রত্যান্তর দশা এবং সূক্ষ্ম দশা। তাহলে এই 3টে দশা যদি আপনার পারমিট ভালো থাকে, তাহলে আপনি সাড়ে সাথীতেও ভালো ফল পাবেন, ঢাইয়াতেও ভালো পাবেন, সিংহ, ধনু, কুম্ভ এবং মীন। আপনার যদি বৃহস্পতির দশা চলে, বৃহস্পতি এখন দেখবেন নবতারা চক্রে আপনার এই মঙ্গল বৃহস্পতি ক্ষেম, বিপদ, নিধন, মিত্র, অতিমিত্র না কোন তারাতে আপনার বসে আছে। তাহলেই ক্লিয়ার হয়ে গেল যে বৃহস্পতি এবং মঙ্গল আপনার জীবনে একসাথে থাকলে কীরকম ফল দেবে। দেখা গেল বৃহস্পতি আপনার মিত্রতে, মঙ্গল চলে গেল নিধনে। তাহলে মঙ্গল যতই পারফরমেন্স ভালো দিক, মঙ্গল যখনই মঙ্গলের নক্ষত্রে যাবে তখন ভালো ফল দেবে, অন্য নক্ষত্রে গিয়ে যখন যাবে তখনই খারাপ ফল দেবে। নবতারা চক্রটা মানুষের জীবনে, জাতক জাতিকাদের জীবনে ভীষণ ভালো ফল দেয়। দ্যাট ইজ, এটাকেই বলে নবতারা চক্র। তাহলে আমাদের এতগুলো জায়গা দেখে তবে এই অগ্নিযোগকে প্রজ্বলিত করে প্রকাশ করে আমি ভিডিওটা করলাম। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আপনাদের কোনখান থেকে আপনারা ভালো ফল পাচ্ছেন, কোনখান থেকে আপনারা খারাপ ফল পাচ্ছেন। সবাই যে মঙ্গল বৃহস্পতির যোগে ভালো ফল পাবে তাও নয়, সবাই যে খারাপ ফল পাবে তা নয়। সবার ডিগ্রি, লগ্ননট, নবাংশ, চন্দ্র মানে নবাংশ চার্ট এবং আপনার পঞ্চমাংশ, দশমাংশ সব কিছু দেখার দরকার আছে। এবং মহাদশা, অন্তর্দশা, প্রত্যান্তর দশা, সূক্ষ্ম দশা, এই 4টে দশাও দেখতে হবে। নমস্কার, সবাই ভালো থাকবে।